সম্মানিত সুধীবৃন্দ, আমি শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমাদের অ্যাক্টিং সচিব হিসাবে আপনাদের সকলকে এই আজকের এই কনফারেন্সের মাধ্যমে আমাদের মানের জগতে যে বিশৃঙ্খলায় চলছে বলতে হবে, যে আমাদের আসলে অ্যাকচুয়ালি মানের জগতে আমাদের তেমন সুনাম আছে বলে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করতে পারি না। আমরা হয়তো বেসরকারি খাতে আমাদের অনেক এক্সপার্ট আছেন, তাদের দেশ বিদেশে আমাদের বক্তা বলে গেছেন, ওনার 124টি দেশে হয়তো ওনার অফিস আছে ওনাদের, কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে কিন্তু এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমরা তখন আমাদের যে কিনোট স্পিকার যে তার বক্তব্য তুলে ধরলেন, অত্যন্ত মূল্যবান বক্তব্য এবং বিস্তারিত ভাবে তুলে ধরেছেন আমাদের রিপ্রেজেন্টেটিভ ফ্রম সারসো। He also delivered his speech in very briefly. But আপনারা এখানে যারা আছেন, আমাদের যে ভালো জানেন এই বিষয়ে আমাদের বিষয়ে কি হতে হবে, মান দিবস পালন করে উচিলেই আমরা সকল এখানে একত্রিত হয়েছি। আমি মনে করি যে এই সুযোগে আমাদের মধ্যে যে সংযোগটা হলো সেই সংযোগটাকে আমরা সামনে আগায় নিতে হবে। আপনারা জানেন যে শিল্প মন্ত্রণালয়ের 3টি প্রতিষ্ঠান আছে এই বিষয়ে কাজ করে। আমাদের বিএসটিআইএস সে মান নির্ধারণ করে, টেস্টিংও করে, আবার কি সার্ভেলেন্সও করে। বিএবি আছে অ্যাক্রেডিটেশন দেওয়ার জন্য, আর আমাদের ডিপিডিটি আছে, আর তাদেরও কিছু কাজ আছে যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সার্টিফিকেট প্রদান করে থাকে তারাও। সবকিছু মিলিয়ে শিল্প মন্ত্রণালয় আমাদের শিল্প খাতে ম্যান্ডেটেড to facilitate every certification for export import related all kinds of products. আমি মনে করি আজকে আলোচনার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের কি করতে হবে, আমরা কোন অবস্থায় আছি, আমাদেরকে কতদূর যেতে হবে। মানের বিষয়ে আপনারা যে একটা সুন্দর আজকে থিম দিয়েছেন, থিঙ্ক ডিফারেন্টলি, যে চিন্তায় আমরা নতুনত্ব নিয়ে আসতে হবে, কর্মে আমাদের কি করতে হবে, উৎকর্ষতা অর্জন করতে হবে। তাইলেই আমাদের এই থিমটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো ডিফারেন্টলি। যদি চিন্তা করি তাহলে আমাদের কি আছে, আসলে আমাদের চিন্তায় নতুনত্ব নাই। ইনোভেশন আমরা অনেক পিছনে আছি। ইনোভেশন ব্যতীত অ্যাকচুয়ালি এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। 18 কোটি লোকের দেশ, অত সহজে এই দেশকে আগায় নেওয়া সম্ভব না যদি না আমাদের এই চিন্তার জগতে আমাদের পরিবর্তন আসে। আমরা আজকে যদি আমাদের বিএসটি একটু থাকতো তাইলেও ভালো হতো। আমার মনে হয় যে অনেক কিছু এখান থেকে তাদের ধারণ করার সুযোগ ছিল। ব্যাবের মহাপরিচালক আমারই বন্ধু বেসমেট আছে, সে তার বক্তব্যে বলে গেছেন তো ব্যাবের অ্যাক্রিডিটেশন যেন সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হয় এই বিষয়ে শিল্প মন্ত্রণালয় চেষ্টা করতেছে যে ব্র্যাবকে একটি অ্যাক্রিডিটেড সংস্থা হিসাবে তৈরি করা, যেন অ্যাক্রিডিটেশন যেন সারা বিশ্বে গৃহীত হয়। এর জন্য প্রয়োজনীয় ধাপে ধাপে যে উদ্যোগগুলো নিতে হয়, আমি এইটুকু বলতে পারি যে আমাদের মহাপরিচালক যে কথা বলেছে তার প্রতিটি উদ্যোগের সাথেই সেই মন্ত্রণালয়কে তার পাশে পাবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা বিএসকে কিন্তু চেষ্টা করতেছি যে আসলে শুধু মান নির্ধারণ করলেই হবে না, টেস্টিং করে ছেড়ে দিলাম, সার্ভেলেন্সটা যদি ভালো না হয়। আমাদের দেশে তো সবকিছুই জানেন যে ছেড়ে দিলে কোনো কিছুই ঠিক থাকে না। অস্ট্রেলিয়াতে মাত্র 4টা প্রোডাক্টের আপনার স্ট্যান্ডার্ড হলো কম্পালসরি। অস্ট্রেলিয়াতে কোনো ফেক প্রোডাক্ট পাবেন আপনি কেন, কিসের জন্য পাবেন না, সার্ভেলেন্সের কারণে, তাই না? আমাদের সার্ভেলেন্স কিন্তু বেশ দুর্বল। যদিও সার্ভেলেন্সে আপনাদের সাথে অনেক সময় কি হয়ে যায়, সংঘর্ষ হয়ে যায়, কিন্তু এটা সবাই মেনে নিতে হবে আমাদেরকে। প্রোডাক্ট আপনি টেস্টিং এর জন্য যে প্রোডাক্ট পাঠাবেন সেই প্রোডাক্ট জনগণের হাতে যেতে হবে। জনগণের হাতে এর চেয়ে নিম্নমানের কোন প্রোডাক্ট কি পৌঁছানো যাবে না। আমাদেরকে আসলে সব একটা জায়গায় উন্নয়ন ঘটাতে হবে, সেটা হলো যে নৈতিকতায়। ইথিক্যালি আমরা এতটাই উইক যে আমরা আসলে কাউকে কেউ বিশ্বাস করতে পারি না। যারা আমাদের কাছে আসবেন তারাও আমাদেরকে বিশ্বাস করতে পারেন না, আমরা যাদের উপর নির্ভর করব তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না। দুই দিকে কিন্তু এনাফ কজ আছে কেন
আমরা এই অবস্থায় আছি। এই অবস্থা থেকে যদি আমরা এরকম বিভিন্ন কোনো না কোনো আপনার ওকেশনে যদি আমরা একত্রিত হই, তাহলে আমাদের মধ্যে এই দূরত্বটা কমে যাবে, সমস্যার সমাধানে আমরা ভূমিকা রাখতে পারবো। শিল্প মন্ত্রণালয় অ্যাকচুয়ালি আপনারা যে একটা কথা বলেছিলেন যে একটি কাউন্সিল গঠন করার চেষ্টা করেছিল, তো সমন্বয়ের জন্য অ্যাকচুয়ালি কাউন্সিল গঠন করা লাগে না। আমাদের একজন বক্তা বলে গেছেন যে ব্যাপ যদি শক্তিশালী হয় সে নিজেই এই ভূমিকাটা পালন করতে পারবে। আমাদের চামড়া শিল্প নিয়ে আপনারা অনেকেই জানেন যে আমাদের সেকেন্ড এক্সপোর্টিং খাত হতে পারে, সেক্টর হতে পারে, কিন্তু আমরা কিন্তু এখানে পিছনে পড়ে আছি। এইরকমই চামড়া শিল্পের উন্নয়নের জন্য কিন্তু একটি আপনার অথরিটি গঠন করার জন্য অনেক কর্নার থেকে দাবি আসছে। ঠিক এরকম আমাদের মান সম্পর্কিত সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তার এগুলোকে যদি আমরা কোনো একটা অথরিটির আওতায় নিয়ে আসতে পারি, মন্ত্রণালয়ের পাশে থাকবে, তাহলে হয়তো কি আপনারা কি মনে করেন কিনা এরকম কোন কাউন্সিল গঠিত হতে পারে? যদি হয় তাহলে আমাদের বিএসটিআই আছে, ব্যাব আছে, আপনাদের আমাদের বিআইএম এর 3টা প্রতিষ্ঠান, আর তার সাথে আমাদের আজকের এই বিএসএসবি বিএসসিবি আমাদের যে অ্যাসোসিয়েশন ফর সার্টিফিকেশন বডিজ একত্রিত ভাবে যদি সবার সমন্বয় করতে পারে একটি কাউন্সিল, তাইলে আমার মনে হয় আমাদের এই ক্ষেত্রে অগ্রগতি আরো ত্বরান্বিত হবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এইটুকুই বলবো যে আজকে যে আমাদের মান নিয়ে কথা হলো, তো মানকে আসলে আমাদের কালচারে পরিণত করতে হবে। আমাদের একটা সমস্যা কি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাতে এরকম একটি জগা খিচুড়ি ভাব চলে এসেছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে করতে এক একটা সরকার আসে, সে এক এক ধরনের শিক্ষানীতি চালু করে, পরের সরকার এসে আবার পরিবর্তন করে, এক এক মন্ত্রীর এক এক মর্জি থাকে, এক এক সচিবের এক এক মর্জি থাকে। সেই 1800 সালের যে শিক্ষা ব্যবস্থা ছিল এক সময় আপনার আমেরিকাতে, হ্যাঁ, ওই শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে গেছি, সেটা পারি নাই। আবার একেবারে ফিনল্যান্ডের মতো দেশ, যার সম্পদের কোনো অভাব নাই, অনলি 51 লক্ষ লোক বাস করে, আমাদের একটা ডিস্ট্রিক্টের জনসংখ্যাও তার পুরো কান্ট্রিতে নাই। সব মানুষ যদি বসে খায়, লেখাপড়া নাও করে, তাইলেও ওই দেশে কি অভাব হবে না। আবার নিয়ে আসছি, আবার ওই দেশে শিক্ষা পদ্ধতি আমরা চালু করার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে কি করাচ্ছি, স্কুলে গান শিখাতে গেছি, পাঠ শিখাতে গেছি, ঘর ঘরে ঝাড়ু দিতে নিয়ে যাচ্ছি। এরকম করলে তার শিক্ষা ব্যবস্থায় আর কিছু থাকে না। আমাদের জন্য যেটা জরুরি দরকার হবে, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাতে পরিবর্তন আনতে হবে। সবকিছু যদি কালচারে না ঢুকাইতে পারি, মিথ্যা বলা মহাপাপ ইসলাম ধর্মে আমরা যারা মুসলিম, আর মুসলিমদের মধ্যে হলো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলার প্রচলন সবচেয়ে বেশি। কেন এরকম হলো? ইউরোপিয়ানরা কেন মিথ্যা কথা বলে না, আমরা কেন মিথ্যা কথা বলি? তারা মিথ্যা কথা বলে না, তারা জন্মের পর থেকেই জানে যে মিথ্যা বলা যাবে না, এটা খুবই খারাপ কাজ। আর আমরা কি করি, ধর্ম যে পর্যন্ত না শিখি সে পর্যন্ত মিথ্যে বলে সুবিধা নেওয়ার জন্য আমরা বাবা দিই। তো এইগুলো থেকে আমাদের আসলে জাতীয় ভাবে চলে আসতে হবে। এই কাজটা তাহলে শুরু হবে কোথা থেকে? আমরা কি অপেক্ষায় থাকবো যে আমাদের একটা উত্তম শিক্ষা নীতি আসবে তারপরে জাতি একবারে উন্নত হয়ে যাবে? আমরা যারা এখানে আছি সমাজের সবচেয়ে কি প্রিভিলেজ গ্রুপ এখানে আছি আমরা, আল্লাহ যে কোনো ভাবে হোক আমাদেরকে, কিন্তু সমাজের সবচেয়ে প্রিভিলেজ গ্রুপে আমাদেরকে রাখছেন। এই কৃতজ্ঞতা থেকে যদি আমাদের পরিবার থেকে, আমাদের আত্মীয় স্বজন থেকে আমরা যদি প্র্যাকটিস শুরু করি, যে মানের বিষয়ে আমরা প্রচার করতে পারি, নৈতিকতার বিষয়ে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি। আমরা যখন বিদেশে যাই তখন কি করি, কোথাও তো ময়লা ফেলি না, মুখ মুছে বা কিছু করে টিস্যুটা পকেটে রেখে দিই, জায়গা যদি না পাই তো বিমানবন্দরে নেমেই আবার কি করি, নিজের গাড়িতে উঠে আস্তে করে এটা জানালা দিয়ে বাইরে ফেলে দিই। এই যে আমাদের কালচার, এগুলোতে পরিবর্তন আনতে হবে, যে আমাদের শিখতে হবে। এখন আমরা এখানে আমাদের কিনোর স্পিকার সহ আমাদের বক্তাগণ অনেক মূল্যবান কথা বলছেন, এগুলো অনুসরণ করতে হবে আমাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে। আমরা আমাদের মিস্টার আফজাল informed us about the standard gurus, they are growing old. আমরা যদি এই আমাদের নতুন প্রজন্মকে যদি গুরু হওয়ার পর্যায়ে না নিয়ে যেতে পারি, তাহলে মানের ব্যবস্থা কি কোনো বিপ্লব ঘটবে? ঘটবে না। যদি বিপ্লব ঘটাইতে হয় তাহলে আমাদের তরুণ প্রজন্মকে কি আমাদের এই নলেজটাকে কি করতে হবে, ডেসিমিনেট করতে হবে, আমাদেরকে উদ্যোগী হয়ে করতে হবে।
নিজের ঘর থেকেই শুরু হোক আমাদের, আবার নতুন করে আমরা মনে করি। আমি যেখানেই যাই না আমি একটা কথাই বলি, আর সত্যি কথা বলতে যে আমরা এখানে তো সংখ্যা কম না, যদি পারিবারিক আত্মীয় স্বজন ধরি তার সংখ্যাও কিন্তু কি হবে না, কম হবে না। তা আমরা যদি এই সবাই বেস্ট প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে যাই তাহলে কিন্তু কি হবে, একটা সমাজের একটা অংশ আপনার নদীর উপর প্রভাব ফেলতে পারবে। এই গোষ্ঠীটার উপস্থিতি কিন্তু তখন আপনার একটা আলাদা একটা প্রভাব ফেলবে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন বা এই যে কালচারে বলেন। আমরা স্ট্যান্ডার্ডের বিষয়ে আসছি আমি স্ট্যান্ডার্ডের কথাটাই বলি, যে স্ট্যান্ডার্ড আর এখন কি না বিলাসিতা না, এটা আসলে টিকে থাকার কি শর্ত। এটা না থাকলে আপনি টিকতে পারবেন না। আপনার স্ট্রেংথ হবে কি স্ট্যান্ডার্ড। জাপানের নাম শুনলে আমাদের কি মনে হয়, কি একসঙ্গে আমরা জাপানি কাপড় দিয়ে আমরা শার্ট বানাতাম, তাই না? জাপানি ট্যাটর কাপড়, যেটা বিভিন্ন কাপড় নাম শুনলেই তো মিহি একটা কাপড়ের হতো, যে শরীরের সাথে লেগে থাকে, একদম কি আরামদায়ক এটা। হ্যাঁ, এইটা বিষয়। এখন জাপানি যে কোনো প্রোডাক্টের বিষয়ে যদি আমরা জানি, নিশ্চিন্ত মনে অন্ধের মতো নিয়ে যেতে পারি আমরা। তারা স্ট্যান্ডার্ডটাকে ওই পর্যায়ে কি প্রতিষ্ঠিত করছে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের স্ট্যান্ডার্ডকে কি করতে হবে, আমাদের আইডেন্টিটিতে পরিণত করতে হবে। মেড ইন বাংলাদেশ আমাদের অনেক বক্তব্য বলে গেছেন। আমরা কিন্তু অনেক জায়গাতে ঠিক ঠিক কথাই বলেছেন, আমরা অনেক জায়গায় গিফট পাই, আমাদেরকে শার্ট দিলে দেখা যাচ্ছে মেড ইন বাংলাদেশ লেখা থাকে। এই মেড ইন বাংলাদেশ নিয়ে কিন্তু অতটা গর্ব করার জন্য আমি দেখি না, কারণ এখানে আমরা দর্জির ভূমিকায় আছি। এখনো কোথায় আছে, আমরা খুব উন্নত মানের দর্জির ভূমিকা বা বেশ বড় সড়ো দর্জির ভূমিকা আছে। আমাদেরকে শুধু দর্জির ভূমিকা থাকলে হবে, আমাদেরকে আরো আরো মানে অনেক দূর যেতে হবে, গার্মেন্টস সেক্টরে আরো অনেক দূরে যেতে হবে। আমরা অনেক কিছুর জন্য আমরা যদি 100 টাকা ইনকাম করি, 80 টাকা চলে যাচ্ছে আগেই আমাদের, হয়তো নিট বেনিফিট 20 টাকা হচ্ছে। যত বিলিয়ন বিলিয়ন ডলার আমরা গার্মেন্টস ফ্যাক্টরি আনে বলে মনে করেন, তার সব কি আমরা পাই নাকি? আমরা সব সুতা আমদানি করি। বহু বড় বড় কোম্পানি যারা আছে তারা কি করতেছে, তাদের প্রতিটা একদম বাটন থেকে শুরু করে সবকিছু তারা নিজেরা পাঠাচ্ছে। আমাদের এখানে জাস্ট খালি কি টেলারিং করে মেকিং করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে যে কি লভ্যাংশের কত অংশ পাচ্ছে না, মজুরি ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। সত্যিকার অর্থে মজুরি পাচ্ছি আমরা। এই অবস্থা থেকে কিন্তু আমাদের কি উত্তরণ ঘটাতে হবে। এর জন্য তাদের অভাব থাকে কি, আমাদের কাছে দাবি একটাই থাকে, তারা পর্যাপ্ত দক্ষ জনবল পায় না, স্কিল ওয়ার্কার নাই, স্কিল ম্যান পাওয়ার নাই। আমাদের বিআইএম আছে স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টের জন্য। আপনারা পরামর্শ দিবেন, আমরা সেইগুলো কার্যকর করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সাজাবো। আমরা বিআইএম কে ওইভাবে সাজাবো যেন বিআইএম থেকে প্রশিক্ষণ দিলে তারা আপনাদের চাহিদা পূরণ করার মতো জনবল তৈরি করতে পারে। আমরা বিএসটি কে ওই পর্যায়ে নিয়ে যেতে চাই যেন বিএসটি এর সার্টিফিকেশন টেস্টিং সারা বিশ্বে গ্রহণযোগ্য হয়। আমরা বিএবি কে ওই পর্যায়ে নিতে চাই, তার এক্রিডিটেড সকল প্রতিষ্ঠানের সার্টিফিকেশন যেন কি হয়, সারা বিশ্বে গ্রহণযোগ্য হয়। এখন আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের অনেক এক্সপোর্ট আইটেমকে কি বিদেশ থেকে টেস্ট করে আনতে হয়, সেখানে তো অনেক টাকা চলে যাচ্ছে। সেই টাকাটাও তো আমাদের দেশে থাকতো যদি আমাদের গ্রহণযোগ্যতা আসতো। তো এই বিষয়ে আপনারা যে ধরনের পরামর্শ দিবেন, আপনারা আমাদের মন্ত্রণালয়ে যাতায়াত বাড়াবেন, আমাদের কাছে যাতায়াত বাড়াবেন, বিভিন্ন ধরনের আইডিয়া দিবেন। আমরা আমাদের পলিসিগুলোতে সেই ধরনের পরিবর্তন আনবো যেন আগে যে অবস্থা ছিল ওই অবস্থা থেকে আমরা দ্রুত উত্তরণ ঘটাতে পারি। পৃথিবী অনেক দ্রুত পরিবর্তন হচ্ছে, যে আমরা যেটা বলতেছি আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা কিন্তু এখন ফিফথের দিকে আগে যাচ্ছে। এআই নিয়ে আমরা কথা বলি, অনেক কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা কিন্তু কোনো শিল্প বিপ্লবী ধরতে পারি নাই। আমরা সব শিল্প বিপ্লব থেকে একটু একটু করে কি নিয়ে নিয়ে জোগাড় খিচুড়িতে আছি, আমরা আছি। কাজে এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য আপনাদের যারা বুদ্ধ আছেন তাদের পরামর্শ লাগবে আমাদের। আপনারা আসবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনাদের পরামর্শ নিয়ে আমাদের যেখানে যেখানে লেকিংস আছে, সরকারের যেখানে যা করণীয় একদিনে করা যাবে না, তবে আমরা চেষ্টা করবো, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদের দাবি দেওয়াগুলো পূরণ করে আপনারা যাতে ঠিক মতো আপনাদের কাজটা করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। এবং এই মান নিয়ে আজকের যে ইয়াটা আমাদের চিন্তায় যেন নতুনত্ব আসে, কর্মে যেন উৎকর্ষ আসে, এই আশাবাদ ব্যক্ত করে। এবং মানই হোক আমাদের আইডেন্টিটি, আমাদের মান দিয়েই যেন আবার মেড ইন বাংলাদেশ যেন একদমে সারা পৃথিবীতে সমীহ আদায় করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কনফারেন্সের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।